গোগল কখনো গ্রামের পুজো দেখেনি। পুজো বলতে দুর্গাপুজোই বোঝায়। বাবা মায়ের মতো গোগলেরও আজকাল কলকাতার পুজোয় ভারী অরুচি। বাবা বলেন, কলকাতার পুজোয় কেবল প্রতিমা সাজানোর জাঁকজমক, চোখ ধাঁধানো আলোর রোশনাই আর আজেবাজে গানে মাইকের কান ফাটানো চিৎকার। ভিড়ের চাপে তো রাস্তা চলাই দায়। পুজোয় কোথায় একটু আনন্দ হবে, তার বদলে দম বন্ধ হয়ে আসে। মনে হয় কলকাতা থেকে পালাতে পারলে বাঁচি। মা বলেন, আমারও কলকাতা শহরের পুজো আর ভালো লাগে না। বাড়ি থেকে তো এক পা বেরোতেও ইচ্ছে করে না। অথচ পুজোর সময় বাংলাদেশ ছেড়ে পাহাড় সমুদ্রের ধারে বেড়াতে যেতেও ইচ্ছে করে না। শরৎকালের আকাশ দেখলেই আর কোথাও যেতে মন চায় না। শরৎকাল মানেই সোনার মতো রোদ আর মাঝে মাঝে মেঘের খেলা। আর ঢাক বেজে উঠলেই মনে হয় আমিও যেন আমার ছেলেবেলাটা ফিরে পাই। কিন্তু কলকাতা শহরে ঢাকের বাজনা কংক্রিটের দেওয়ালে লেগে যেন কান ঝালাপালা করে দেয়। তার ওপরে তো মাইকের তাণ্ডব আছেই। গোকুল বাবা মায়ের এসব কথা শোনে আর ভাবে কথাগুলো খুবই সত্যি। অবশ্য পুজো এসে গেলে তখন আর এসব বিশেষ মনে থাকে না। মনটা আপনা থেকেই আনন্দে নেচে ওঠে। তবে শহরের রাস্তায় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে আর ভালো লাগে না। প্রত্যেক বছর দেখে দেখে এখন কেমন যেন একঘেয়ে লাগে। আর বইয়ে পড়া দুর্গাপুজোর বর্ণনার কথা মনে পড়ে যায়। সেসব অবশ্য বাংলাদেশের গ্রামের পুজো। পড়তে পড়তে গোগল যেন কল্পনায় সেখানেই চলে যায়। সেখানে খোলা আকাশের নিচে গাছপালা, নদী, নদীর ধারে কাশবন। গোগল তো কাশবনই দেখেনি, ছবিতে দেখেছে। গোগলের তাই মনে মনে খুব ইচ্ছে একবার গ্রামের পুজো দেখবে। কিন্তু দেখতে চাইলেই তো আর দেখা হয় না। গ্রামে আত্মীয় স্বজন আছেন অবশ্য। শীতের সময় দু একবার বাবা মায়ের সঙ্গে গিয়েছেও। পুজোর সময় কখনো যাওয়া হয়নি। সেবার হঠাৎ গোগলের মনস্কামনা অদ্ভুতভাবে পূর্ণ হয়ে গেল। বাবার যে কত রকমের বন্ধু আছেন তা বলে শেষ করা যায় না। মাঝে মাঝে বাবার মুখে তাদের গল্প শোনা গেলেও সকলের সঙ্গে গোগলের পরিচয় হয়নি। বাবার মুখে তার এক লেখক বন্ধুর কথাও শুনেছে। তার আসল নাম গোপাল ভট্টাচার্য, কিন্তু তিনি হংসকুমার ছদ্মনামে লেখেন। বেশি বই লেখেননি, ওই ৫-৬খানা মতন লিখেছেন। সেসব বই অবশ্য গল্প উপন্যাস নয়, সবই ধর্ম বিষয়ে। উনি নাকি বিয়ে থা করেননি। এক রকমের সন্ন্যাসী সাত্ত্বিক মানুষ। নানান জায়গায় ঘুরে বেড়ান। সন্ন্যাসী বললে যেরকম গেরুয়া আর জটাজুটোধারী বোঝায়, উনি কিন্তু সেরকম নন। সাধারণ মানুষের মতোই ধুতি পাঞ্জাবি পরেন। বাবা বলেন, গোপাল মনে প্রাণে সন্ন্যাসী মানুষ, অথচ ওদের গ্রামের বাড়ির অবস্থা কিন্তু বেশ ভালো। ওর দাদা ভাইয়েরা তো সবাই বিয়ে করেছে। গোপালকেও বিয়ে করবার জন্য অনেক ধরাধরি করা হয়েছে, কিন্তু ও বেটা বিয়ে করেনি। বাবার এই বন্ধু গোপালবাবু মাঝে মাঝে কলকাতায় আসেন। বাবার সঙ্গে অফিসে দেখা করেন। বাবার সঙ্গে ওর পরিচয় কলকাতায় কলেজে পড়ার সময় থেকে। সেই থেকেই নাকি উনি অনেকবার বাবাকে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যেতে চেয়েছেন। আজ অবধি বাবার যাওয়া হয়ে ওঠেনি। পুজোর আগেই উনি কলকাতায় এসে বাবাকে নাকি বলেছেন, তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে এবার পুজোয় আমাদের দেশেই চলো না। এতকাল ধরে বলছি, একবারও তো গেলে না। তোমরা খালি শহর নিয়েই মেতে আছো। ছেলেকে গ্রাম বাংলা দেখাও একটু। শহর দেখে তো আর দেশটাকে চেনা যায় না। গ্রামই তো হচ্ছে আমাদের আসল জায়গা। বাবা বাড়ি এসে মাকে বলতেই মা রাজি হয়ে গেলেন। বললেন, পুজোতে তো প্রত্যেকবারই কলকাতাতেই থাকি, এবার না হয় গ্রামেই যাব। সেই কোন ছেলেবেলায় গ্রামের পুজো দেখেছি, তার চেহারাই আলাদা। গোগলেরও একটা নতুন অভিজ্ঞতা হবে। গোগল তো শুনেই এক পা তুলে আছে। বাবা বললেন, হুম, আমিও অনেককাল গ্রামের পুজো দেখিনি, বিশেষ করে বাড়ির পুজো। গোপালকে তাহলে আগামীকাল বাড়িতেই নিয়ে আসব। তোমার আর গোগলের সঙ্গে পরিচয়টাও হয়ে যাবে। অবশ্য আগে আমি অনেকবারই গোপালকে আমাদের ফ্ল্যাটে আসবার জন্য বলেছি, আসবো আসবো করে আর আসেনি। আমার মুখে যদি শোনে যে তোমরা যেতে রাজি হয়েছ, তাহলে খুশি হয়েই চলে আসবে। মা বললেন,
বেশ, তাই আসতে বলো। আমিও একটু জেনে নিতে পারবো ওদের বাড়িতে গেলে থাকবার ব্যবস্থা কেমন আছে না আছে। মুখে বলতে খুবই ভালো লাগে গাঁয়ে যাব, কিন্তু পাড়া গাঁয়ে গিয়ে থাকবার অনেক অসুবিধেও আছে। শত হলেও শহরে থেকে থেকে আমাদের অভ্যেস অন্যরকম হয়ে গেছে। গোগল বলল, কেন মা? এর আগেও তো আমরা কালীনারায়ণপুর গেছি, ইছামতির ধারে ধলতিত্তা গ্রামেও তো গেছি, আমাদের তো কোনো অসুবিধে হয়নি। মা বললেন, ওরে বাবা, সেসব গ্রাম তো কলকাতা থেকে বেশি দূরে নয়। আরে গ্রাম ঠিকই, তবে শহরের সব রকম ব্যবস্থাই সেখানে আছে। ইলেকট্রিকের আলো, স্যানিটারি পায়খানা সবই তো আছে। অজপাড়াগা বলতে যা বোঝায় তা তুই কখনো দেখিসনি। গোপালবাবুদের গ্রাম কেমন তা তো আর আমরা জানি নে, তোর বাবাও তো কোনোদিন যাননি। বাবা বললেন, আমি তো শুনেছি গোপালদের দেশ হলো ওই ব্যান্ডেল কাটোয়া লাইনে। ও গোপাল কাল এলেই সব জানা যাবে। পরের দিনই বাবা অফিসের ছুটির পরে তাঁর বন্ধু গোপাল ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বাড়িতে এলেন। মোটা ধুতির ওপরে মোটা গেরুয়া রঙের খাদির পাঞ্জাবি, কাঁধে একটা কাপড়ের সাইড ব্যাগ। রোগা আর লম্বা মানুষটির রং ফর্সা, খাড়া নাক, চোখ বেশ বড়। মাথার কাঁচা পাকা চুলের মতো তার গোঁফ জোড়াও কাঁচা পাকা। হাসিটি বেশ মিষ্টি, তাকে দেখলেই গ্রামের মানুষ বলে মনে হয়। অথচ উনি ভারতবর্ষের অনেক জায়গায় ঘুরেছেন, বিশেষ করে তীর্থক্ষেত্রগুলো। তার ওপরেই তো উনি ধর্মের কিছু বই লিখেছেন হংসকুমার ছদ্মনামে। বাবা মায়ের সঙ্গে আগে গোপালবাবুর পরিচয় করিয়ে দিলেন, তারপর গোগলের সঙ্গে। মা আগেই শিখিয়ে রেখেছিলেন। গোগল গোপালবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করল। উনি ব্যস্ত হয়ে গোগলের হাত ধরে সাদরে কাছে টেনে নিয়ে বললেন, আরে আরে, ঠিক আছে ঠিক আছে। আজকালকার ছেলেরা আবার প্রণাম করে নাকি? তাও আবার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া ছেলে তুমি। আর আর বয়স তো এইটুকু। তোমরা তো হ্যালো আঙ্কেল, হাউ ডু ইউ ডু এইসব বলবে। গোগলের খুব লজ্জা হলো, বলল, না না, আমি ওরকম বলি নে। মা আমাকে যেরকম শিখিয়েছেন আমি সেই রকমই শিখেছি। গোপালবাবু বললেন, বাহ, এ খুব ভালো কথা। মা তোমাকে ঠিকই শিখিয়েছেন। ইংরেজি পড়ো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাও পড়তে হবে, আর সত্যিকারের বাঙালিয়ানাও শিখতে হবে। তা তুমি আমাদের গ্রামে যাবে তো? গোগল ঘাড় কাত করে বলল, হ্যাঁ, যাব। গোপালবাবু বললেন, তোমার বিষয়ে তো অনেক কথা শুনেছি। তুমি তো আবার এক ক্ষুদে গোয়েন্দা, খবরের কাগজেও তো নাম বেরিয়েছে। আমাদের গাঁয়ে অবশ্য সেরকম কিছু পাবে না, কিন্তু নেহাতি এক নিরীহ গ্রাম। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ডাকাতি হয়। মা বললেন, কিছু হওয়ার দরকার নেই। এমনিতেই ওকে নিয়ে কোথাও যেতে আজকাল আমার বেশ ভয় হয়, কোথায় আবার কি ঘটিয়ে বসবে। গোপালবাবু বললেন, না না, আমাদের গায়ে সেরকম কিছু ঘটবার সম্ভাবনা নেই, আপনি নিশ্চিন্ত থাকুন। আর পাড়া গায়ে ডাকাত পড়লে তার চেহারাই অন্যরকম। আজকালকার ডাকাতরা অবশ্য বোমা বন্দুক নিয়ে আসে, আগেকার মতো দা, সরকি, বর্ষা এইসব নিয়ে আসে না, আর কুক পেরে ঝাঁপিয়েও পড়ে না। অন্ধকার রাত্রে বোমা মেরে দরজা উড়িয়ে দেয়, আর বন্দুক উঁচিয়ে ভেতরে ঢোকে। তবে বর্ষাকালেই গায়ে ডাকাতি বেশি হয়, পুজো পার্বণের সময় ওসব বিশেষ হয় না। ডাকাত পড়লে গোগল ঘর থেকেই বেরোতে পারবে না, আর সেসব ডাকাতরা বড় নিষ্ঠুর, কোনো রকম বেগতিক দেখলেই গুলি চালিয়ে দেয়। বাবা বললেন, গোপাল, তুমি যে আগে থাকতেই আমাদের ভয় দেখিয়ে দিচ্ছ যে, হ্যাঁ? পুজোয় গিয়ে শেষটায় ডাকাতের হাতে বেঘরে প্রাণ হারাতে হবে না তো? গোপালবাবু হেসে বললেন, না না, ভয় দেখাচ্ছি নে। গোগলকে বলছি, এ সময় ডাকাতি হয় না, বর্ষাকালেই বেশি হয়। আর ডাকাতরা তো এমনি এমনি আসে না, আগে থেকে খবর নিয়ে তবে আসে, কার বাড়িতে গেলে নগদ টাকা পয়সা গয়না এসব পাবে। আমরা হলুম গিয়ে গরিব মানুষ, আমাদের বাড়িতে ডাকাত পড়বে কেন? বাবা বললেন, গরিবের বাড়িতে বুঝি দুর্গাপুজো হয়? গোপালবাবু বললেন,
আগের মতো ধুমধাম কি আর হয়? আসলে অনেক কালের পুজো তো, 100 বছর আগে থেকে হয়ে আসছে। তাই গরিবের মতো এখনো পুজোটা চালিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইপোদের আমলে আর হবে কিনা কে জানে। আগে তো নবমীর রাত্রে মোষ বলি হতো, পাঁঠা বলি হতো কয়েকশো। এখন ওই কয়েকটি পাঁঠা বলি হয় মাত্র। আমি অবশ্য বলি টলি পছন্দ করি নে, কিন্তু বংশের প্রথা, মানতেই হয়। তারপর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে উনি জানালেন তাদের গ্রাম বর্ধমান জেলার মধ্যে। নবদ্বীপ ঘাট স্টেশনের আগে সমুদ্রগড়ে নেমে তাদের গ্রামে যেতে হয়। গ্রামটা জলঙ্গি নদীর ধারে। তাদের বাড়িটা বেশ বড় আর পাকা। অনেক ঘর আছে, থাকবার জায়গার কোনো অভাব হবে না। বাড়ির ভেতরে কুয়ো, টিউবওয়েল, স্যানিটারি প্রিভি সবই আছে। সম্প্রতি ইলেকট্রিকও এসেছে। স্টেশন থেকে রিকশায় করে যাওয়া হবে। তবে গ্রামের ভিতরে পাকা রাস্তা একটিই মাত্র আছে, আর সবই কাঁচা রাস্তা। মায়ের যা জানবার তা জানা হয়ে গিয়েছিল। বললেন, ব্যাস ব্যাস, আর আমার কিচ্ছু জানার দরকার নেই। শুনে কিন্তু আমার খুব ভালোই লাগছে। এখন আমরা গেলে আপনাদের বাড়ির লোকেদের অসুবিধে না হলেই হলো। গোপালবাবু হেসে বললেন, সেটা গেলেই দেখতে পাবেন অসুবিধাটা কাদের হবে। আমি তো সমীরেশকে সেই কতদিন ধরে বলে আসছি আমাদের দেশে যাবার জন্য। সমীরেশ হলো গোগলের বাবার নাম। কিন্তু গোগল তখন একটা ধাঁধায় পড়ে গিয়েছে। ও আর চুপ করে থাকতে পারল না। বলল, গোপাল কাকা, নবদ্বীপ তো নদিয়া জেলার মধ্যে, কিন্তু আপনি বলছেন আপনাদের গ্রাম বর্ধমান জেলার মধ্যে। গোপাল কাকা বললেন, বাহ, তুমি তো ঠিক প্রশ্নই করেছ। আমাদের ওদিকে একমাত্র নবদ্বীপই নদিয়া জেলার মধ্যে পড়েছে। আশেপাশের আর সর্বত্রই বর্ধমান জেলার মধ্যে। আসলে নবদ্বীপ একসময় গঙ্গার পূর্ব পারে ছিল। প্রাকৃতিক কারণে গঙ্গার ভাঙনে ভূগোলটাই বদলে গেছে। নবদ্বীপ চলে এসেছে গঙ্গার পশ্চিম পারে। কিন্তু নদিয়া জেলার কোনো অংশই গঙ্গার পশ্চিম পারে থাকবার কথা নয়। নবদ্বীপ যেহেতু আগে ছিল নদিয়ার মধ্যে, এখনো তাই শুধু নবদ্বীপ অঞ্চলটাই নদিয়া জেলার মধ্যে ধরা হয়। নবদ্বীপকে ঘিরে বাকি সব জায়গাই বর্ধমান জেলার অংশ। তুমি যখন আমাদের ওখানে যাবে তখন আমি তোমাকে সব দেখিয়ে দেব। তারপরেই যাবার দিনক্ষণ স্থির হয়ে গেল। গোগলের পুজোর ছুটি পড়ে গিয়েছিল। বাবা বললেন, আগামীকাল তো মহালয়া। ঠিক আছে, আমরা তাহলে সপ্তমীর দিনই যাব। গোপাল কাকা বললেন, কেন সপ্তমীর দিন যাবে কেন? যাবেই যখন তখন কয়েকটা দিন আগেই চলো। বাড়ির পুজো দেখতে হলে পঞ্চমীর দিন থেকেই থাকা উচিত। আর সব থেকে ভালো হয় আগামীকালই যদি যাওয়া যায়। বাবা চোখ কপালে তুলে বললেন, আগামীকাল? আমি তো এখনো অফিস থেকে ছুটিই নিইনি। তাছাড়া আমাদের অফিসের পুজোর ছুটি মাত্র 4 দিন। গোপাল কাকা বললেন, তা বললে তো হবে না ভাই, তোমাকে কয়েকদিন বেশি ছুটি নিতেই হবে। একেবারে অফিসের গোনাগুনতি দিনে গেলে কি চলে? হ্যাঁ, তুমি কি বলো গোগল বাবু? গোগলের মনের ইচ্ছেটা তাই, কিন্তু বাবার অসুবিধের কথা ভাবতেই হবে। ও হেসে বাবার দিকে তাকালো। মা বাবাকে বললেন, তুমি ছুটি না হয় কয়েকদিন বাড়িয়েই নাও। গোপাল কাকা মায়ের কথায় উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আর আগামীকাল গেলে আমার সঙ্গেই যাওয়া হতো। আমাকে তো আগামীকাল প্রথম ট্রেন ধরেই চলে যেতে হবে। অবশ্য পরের দিনই আমি আবার কলকাতায় আসব। 2 দিন থেকে আবার যাব। বাবা বললেন, না না, আগামীকাল কোনো রকমেই যাওয়া হবে না। যেতে যেতে তুমি ধরে রাখো ওই চতুর্থী পঞ্চমী হবে। গোপাল কাকা দর কষাকষির মতো বললেন, না না, আর 2-1টা দিন এগিয়ে এসো না। আমি তোমাদের সঙ্গে নিয়েই যেতে চাই। কোনোদিন যাওনি, হঠাৎ গিয়ে অসুবিধায় পড়তে হতে পারে। বাবা বললেন, আরে এ তো ঘরের কাছে, আমি টাইম টেবিল দেখে ঠিক গিয়ে হাজির হব। গোপাল কাকা মাথা নেড়ে বললেন, আরে ঘরের কাছে বলেই তো অসুবিধে, বুঝলে? এ হলো পাড়াগাঁ জায়গা।
অবশ্য রিকশায় চেপে আমাদের গাঁয়ের নাম আর আমাদের বাড়ির কথা বললে পৌঁছে যাবে ঠিকই, কিন্তু তার কি দরকার? তুমি 3 দিন বেশি ছুটি নাও, আমার সঙ্গেই চলো। আমাদের লাইনে ট্রেনের গোলমাল বড় বেশি। যে সময়ে গিয়ে পৌঁছবে ভাবলে দেখা গেল তার থেকে হয়তো 2 ঘন্টা দেরি হয়ে যাবে। আর আমার সঙ্গে না গেলে আমাকে আবার তোমাদের জন্যে স্টেশনে লোক রেখে দিতে হবে। বাবা কি বলবেন ভেবে না পেয়েই যেন মায়ের দিকে তাকালেন। মা বললেন, গোপালবাবু যা বলছেন তাই করো। নতুন জায়গা, ওর সঙ্গে যাওয়াই ভালো। গোপাল কাকা বললেন, এই তো এতক্ষণে ঠিক কথা বলেছেন। আরে বাবা, বাস্তব দিকটাই তো সব সময় ভাবতে হবে নাকি? বাবা হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হবে। আমরা চতুর্থীর দিনই যাব। গোপাল কাকা বললেন, এই তো সুবোধ বালকের মতো কথা। তাহলে আমরা সকালের গাড়িতেই যাব। আমি হাওড়া স্টেশনে টিকিট কেটে রিসেপশনের সামনেই দাঁড়িয়ে থাকব। তোমরা সকাল 6:30টার মধ্যে পৌঁছে যাবে, কেমন? কথাবার্তা স্থির হয়ে গেল। গোপাল কাকা চা খাওয়া পছন্দ করেন না। মা তাকে মিষ্টি আর শরবত খাওয়ালেন। ট্রেনে বেশ ভিড় থাকলেও গোগলরা সবাই বসবার জায়গা পেয়েছিল। গোপাল কাকা আগেই বলেছিলেন, তাদের কাটোয়া বারহারোয়া লুপ লাইনে গাড়ি চলাচলের ব্যবস্থা এখনো সেই আদ্যিকালের আমলেই পড়ে আছে। সেকেন্ড আর ফার্স্ট ক্লাস কেউ মানতেই চায় না। ট্রেনও সময় মতো চলে না। যাত্রীর তুলনায় ট্রেন কম। আর ব্যান্ডেলের পর ট্রেন চলে সিঙ্গেল লাইনে। আপ ডাউন ট্রেন একসঙ্গে এসে পড়লে স্টেশনে গাড়ি দাঁড়িয়ে পড়ে। আর সব থেকে আজব নিয়ম হলো, আপ বা ডাউনের যে ট্রেনটি আগে আসবে তাকে ছাড়া হবে পরে, আর পরে যে আসবে তাকে ছেড়ে দেওয়া হবে আগে। ফার্স্ট কাম ফার্স্ট গো নয়, লাস্ট কাম ফার্স্ট গো। গোগলের বেশ মজাই লাগলো। গোপাল কাকা ব্যান্ডেল স্টেশনের পর থেকে সব স্টেশনের সঙ্গে সেসব জায়গার অনেক পুরনো ইতিহাস শোনাতে শোনাতে চললেন। ব্যান্ডেল ছাড়বার পরেই গোগলের মনে হলো শহরের চেহারা আর কোথাও নেই, চারদিকেই গ্রাম। সমুদ্রগড় স্টেশনে নেমে আশেপাশে কিছু দোকানপাট ছাড়া চারদিকেই গ্রামের চেহারা। দেখা গেল গোপাল কাকার জন্য একজন লোক অপেক্ষা করছিল। সে ছুটে এলো কাছে। গোগলদের একটাই মাত্র সুটকেস আনা হয়েছিল জামা কাপড় ভরে, আর একটা ব্যাগ যার মধ্যে তোয়ালে, সাবান, দাঁত মাজার ব্রাশ, পেস্ট ইত্যাদি, আর বাবার দাড়ি কামাবার সরঞ্জাম। গোপাল কাকা লোকটিকে দেখে বললেন, এই যে হরি ভাই, তুমি এসে গেছো? রিক্সা কি পাওয়া গেছে? হরি ভাই লোকটির বয়স হবে 50-এর মতো। হাঁটুর ওপরে ধুতি আর বুকের বোতাম খোলা সামান্য একটা জামা, গলায় তুলসীর মালা। বেঁটেখাটো শক্ত চেহারা, মাথার চুল কাঁচা পাকা, মুখটি নিরীহ। বলল, হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে। ওই তুমি যাদের কথা বলেছিলে সেই খাদু আর পচা রিক্সা নিয়ে অপেক্ষা করছে বাইরে। তোমরা রিক্সায় এসো, আমি এই সুটকেস আর ব্যাগ নিয়ে হাঁটা দিই। বাবা ব্যস্ত হয়ে বললেন, এই গোপাল, এসব আবার বই নিয়ে যাবার দরকার কি? আমাদের সঙ্গে রিক্সাতেই তো তুলে নেওয়া যাবে। হরিভাই নিজেই বলল, আপনারা একটু ভালো করে বসে আসুন, এ এমন কিছু বোঝা নয়। আমরা 1-1 কুইন্টাল ধানের বস্তা মাথায় করে মাইলের পর মাইল হাঁটতে পারি। এ তো কিছুই নয়। গোপাল কাকা বাবাকে বললেন, হরিভাইকে ওর ইচ্ছে মতো যেতে দাও। আমরা রিক্সা করে গেলেও দেখা যাবে সে হয়তো আমাদের আগেই বাড়ি পৌঁছে গেছে। গোপাল কাকার সঙ্গে স্টেশনের পশ্চিম দিকে হেঁটে লাইন পার হতে হলো। চারদিকে বেশ নিবিড় গাছপালা। বুলবুলি আর দুর্গা টুনটুনির ডাক শোনা যাচ্ছে, মাঝে মাঝে দোয়েলের শীষ। বেলা এখন 11টা। রোদটা দেখতে সুন্দর, কিন্তু বেশ ঝাঁঝ আছে। লেভেল ক্রসিংয়ের গেট পেরিয়ে সরু একটা পিচের রাস্তা ডান দিকে মোড় নিয়ে চলে গিয়েছে। কাছেই দুটো রিক্সা দাঁড়িয়েছিল, দুটোই, তার বেশি নয়। গোপাল কাকার সঙ্গে অনেকেই কথা বলছিল, আর গোগলদের দিকে তাকিয়ে দেখছিল। গোপাল কাকা সকলের সঙ্গেই কথা বলছিলেন। গোগল বুঝতে পারল গোপাল কাকাকে সবাই বেশ মান্য করে।
গোপাল কাকা মা আর বাবাকে একটা রিকশায় তুলে দিলেন আর নিজে গোগলকে নিয়ে আর একটা রিকশায় বসলেন। খানিকটা যেতেই নদী দেখা গেল। গোপাল কাকা বললেন, এই যে, এটা হচ্ছে জলঙ্গি নদী, পূব দিকে গঙ্গায় গিয়ে মিশেছে। এখন দেখছো নদী একটু ছোট, কিন্তু বর্ষাকালে যখন জল বাড়ে তখন আরো চওড়া দেখায়। সময় পেলে তোমাকে জলঙ্গি আর গঙ্গা যেখানে মিশেছে সেখানে নিয়ে যাব। গোগল নদীর ধারে দুপাশে নিবিড় গাছপালা দেখে খুশি হয়ে উঠল। এরকম গ্রামে ও আগে আর কখনো যায়নি। জলঙ্গি নদীতে মাঝিরা নৌকো করে বড় বড় জাল পাচ্ছে। রাস্তাটা পিচের বটে, কিন্তু ভাঙাচোরা এবড়ো খেবড়ো। এক সময়ে সেই রাস্তা ছেড়ে রিকশা বাঁদিকে কাঁচা রাস্তায় ঢুকলো। শুকনো শক্ত রাস্তায় অনেক ধুলো জমেছে। বৃষ্টি হলে নিশ্চয়ই কাদা হতো, তখন রিকশা চালাতে কষ্ট হতো। নদী আড়ালে চলে গেল। প্রায় 20 মিনিট চলার পরে রিকশা রাস্তা থেকে সোজা একটা বিরাট দোতলা বাড়ির সামনের বিশাল চত্বরের মধ্যে ঢুকে পড়ল। সেই চত্বরে বিস্তর ছোট ছোট ছেলে মেয়ে খেলা করছে। বাড়িটা দক্ষিণমুখ, আর তার গায়ে লাগানো পশ্চিম দিকে পূবমুখ বিরাট ঠাকুর দালান। বেশ কয়েক ধাপ উঁচু সিঁড়ির ওপরে ঠাকুর দালানে মোটা মোটা থাম। আজ চতুর্থীর দিনেও দেখা গেল দালানের ভিতরে দুর্গা প্রতিমার গায়ে প্রতিমা শিল্পীরা রং লাগাচ্ছে। সেখানেও কয়েকটা ছেলে মেয়ে ভিড় করে আছে। গোগল কখনো প্রতিমা গড়া দেখেনি। কলকাতায় কুমোরটুলিতে প্রতিমা গড়া হয়। দেখতে যাবার ইচ্ছে থাকলেও আর যাওয়া হয়নি। গোপাল কাকা রিকশা থেকে নেমে গোগলের হাত ধরে দাঁড়ালেন। বাবা মাও নামলেন। পরে রিকশা চালকেরা কোনো কথা না বলে ভাড়া না নিয়েই চলে গেল। বাবা বললেন, আরে আরে, এই রিকশার ভাড়া দেওয়া হলো না যে। গোপাল কাকা বললেন, ভাড়া ওদের আগেই দেওয়া হয়ে গেছে, চলো ভেতরে চলো। গোগল প্রতিমার রং লাগানো দেখবার জন্য ব্যস্ত হয়ে উঠল। বলল, আমি একটু ওখানে যাব? গোপাল কাকা বললেন, নিশ্চয়ই যাবে, তবে আগে বাড়ির ভেতরে চলো। সকলের সঙ্গে আলাপ পরিচয় হোক, একটু কিছু খেয়ে নাও, তারপর যতক্ষণ খুশি প্রতিমা গড়া দেখবে। ইতিমধ্যে চত্বরে যেসব ছেলেমেয়েরা খেলছিল সবাই খেলা থামিয়ে গোগলদের দেখছিল। ঠাকুর দালানে যারা ছিল তারাও সিঁড়িতে নেমে এসে গোগলদের দেখছিল। গোপাল কাকা গোগলের হাত ধরে বাড়ির দিকে এগিয়ে গেলেন। তিনি নিতান্ত বিনয় করে বলেছিলেন একটা বাড়ির কথা। আসলে বাড়িটি একটি প্রাসাদের মতো। লোহার গজাল পোঁতা বড় দরজা দিয়ে ঢুকলেই ভেতরে দুদিকে সিমেন্টের তৈরি লম্বা বসার জায়গা। ভিতরে শান বাঁধানো বিরাট উঠোন, আর চারদিকে একতলা দোতলায় থামওয়ালা বারান্দা। বারান্দার ভেতর দিকে সারি সারি ঘর। অনেক মহিলাকেই সেসব ঘরে যাতায়াত করতে দেখা যাচ্ছে। গোগলদের দেখেই দুজন ভদ্রলোক এগিয়ে এলেন। গোপাল কাকা বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই যে, এই আমার বড়দা আর এই মেজদা। গোগল দেখল গোপাল কাকার দুই দাদা ধুতি পাঞ্জাবি পরা, সাদাসিধে লোক। আগেই শুনেছে এই দুই দাদা কালনা কোর্টে ওকালতি করেন। দুজনেই হাত জোর করে নমস্কার করলেন। বড়দা বললেন, আরে আসুন আসুন, আমাদের বিশেষ ভাগ্য যে আপনারা এসেছেন। বাবা নমস্কার করে বললেন, ছি ছি, ভাগ্য কি বলছেন, আমরাই আসতে পেরে খুশি। অনেক দিন ধরেই আসার ইচ্ছে হয়ে উঠছিল না। মা মাথায় ঘোমটা টেনে গোপাল কাকার দুই দাদাকে প্রণাম করলেন। দুজনেই ভারী অপ্রস্তুত হয়ে ব্যস্তভাবে বলে উঠলেন, আহা, করো কি করো কি? মা বললেন, ঠিকই করছি, গুরুজনদের প্রণাম করব না? গোগল ও মায়ের দেখা দেখি তাড়াতাড়ি দুজনকে প্রণাম করল। দুজনেই গোগলকে কাছে টেনে নিয়ে আদর করলেন। তারপরেই এসে গেলেন গোপাল কাকার দুই বৌদি। মা তাদেরও প্রণাম করলেন। তারা বেশ খুশি হয়ে মাকে টেনে নিলেন। গোগলকেও কাছে টেনে নিয়ে বাঁদিকের বারান্দার সিঁড়ি দিয়ে ওপরে টেনে নিয়ে চললেন। বড় জ্যাঠাইমা বললেন, আগে বরঞ্চ আপনাদের ঘরটা দেখিয়ে দিই, তারপর বসে কথা হবে। মা বললেন,
আমাকে আর আপনি করে বলবেন না। আর বসে কথা হবে কেন? আমিও আপনাদের সঙ্গে কাজ করতে করতে কথা বলবো। সবাই খুব খুশি হয়ে হেসে উঠলেন। বিরাট বাড়ির দোতলার কোন দিকে যে নিয়ে চললেন কিছুই যেন বোঝা গেল না। একটি ঘরে এনে তুললেন সবাইকে। বেশ বড় ঘর, বিরাট মশারি চাঁদোয়া করা, খাটের ওপর বিছানা, বড় বড় জানলা দিয়ে আলো বাতাস আসছে। হাত বাড়ালেই একটা ঝাড়ালো লিচু গাছের পাতা ধরা যায়। গোগল সব থেকে অবাক হলো এ ঘরে কখন হরিভাই পৌঁছে সুটকেস আর ব্যাগ রেখে গিয়েছে। ইলেকট্রিকের আলো রয়েছে, পাখা নেই। ঘরের মধ্যে গোপাল কাকার দুই দাদা, দুই বৌদি আর তার ছোট ভাই এবং তার স্ত্রী সবাই মিলে যেন একটা সভা বসে গেল। ওদিকে দরজার কাছে এসে ভিড় করেছে গোগলের বয়সী বা ২-১ বছরের ছোট একদল ছেলে মেয়ে। গোপাল কাকা তাদেরকে ডেকে গোগলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন আর ওদের সকলের নাম বলে দিলেন। এরা সকলেই তার ভাইপো ভাইঝি। গোপাল কাকা তাদের বললেন, আগে গোগল একটু কিছু খেয়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে যাবে। গোগলের বিষয়ে তোমরা কি কেউ কিছু জানো? একসঙ্গে ৩-৪ জন বলে উঠল, হ্যাঁ জানি তো। গোগল একটু লজ্জা পেয়ে গেল। ওর তখনই সকলের সঙ্গে বেরিয়ে পড়তে ইচ্ছে করলো, কিন্তু উপায় ছিল না। গোপাল কাকার ছোট ভাইয়ের বউ অর্থাৎ কাকিমা গোগলের জন্য খাবার আনতে চলে গেলেন। ওদিকে মা জ্যাঠাইমাদের আর বাবার সঙ্গে জ্যাঠামশাইদের আলাপ জমে উঠেছে। তারা সবাই যে খুশি হয়েছেন তা বোঝা গেল। গোগল লুচি তরকারি আর মিষ্টি খেয়ে পেট ভরিয়ে সকলের সঙ্গে বেরিয়ে এলো। যাবার আগে জুতো মোজা খুলে ফেলল, কারণ সে দেখেছিল সব ছেলেমেয়েরাই খালি পায়ে রয়েছে। দুপুরের স্নান খাওয়ার আগে পর্যন্ত গোগল ঠাকুর দালানে বসে প্রতিমার রং করা দেখল। ৩ জন শিল্পী রঙের কাজ করছিলেন। ২ জন দুদিকে লক্ষ্মী আর সরস্বতীকে রং করছিলেন, আর একজন দুর্গা প্রতিমাকে। গোগল অবাক আর মুগ্ধ হয়ে দেখছিল। মাটির প্রতিমার গায়ে রং লেগে আস্তে আস্তে কেমন যেন জীবন্ত হয়ে উঠছিল। রং লাগানোর কাজ ওপর থেকে শুরু করে ক্রমে নিচে কার্তিক, গণেশ, অসুর, সিংহের ওপর নেমে আসছিল। পিছনের চালই তখনও খাটানো হয়নি, রঙও লাগানো হয়নি। গোগল খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছিল। আগামীকাল পঞ্চমী, পরশুই ষষ্ঠী। এর মধ্যে কি করে সমস্ত ঠাকুর আর চালি রং করা হবে? বড় জ্যাঠামশাইয়ের ছোট ছেলে রঞ্জিত গোগলের বয়সী, সবাই ওকে রঞ্জু বলে ডাকে। ও বলল, দেখবে না কাল রাতের মধ্যেই শুধু রঙের কাজ নয়, ডাকের সাজও হয়ে যাবে। গোগল জানে না ডাকের সাজ কাকে বলে। রঞ্জু আর অন্যান্যরা অবাক হলো, পরে বুঝিয়ে দিল শোলার কাজকে ডাকের সাজ বলে। শোলা দিয়ে যেমন বিয়ের মুকুট তৈরি হয়, তেমনি প্রতিমার শাড়ি, অলংকার সবই শোলা আর রাংতা দিয়ে তৈরি হয়। তখন গোগলের মনে পড়ে গেল কলকাতাতেও এইরকম ডাকের সাজ কোথাও কোথাও হয়। একসময় গোপাল কাকা এসে সবাইকে তাড়া দিয়ে নিয়ে গেলেন দুপুরের স্নান খাওয়া সারতে। রঞ্জুরা পুকুরে স্নান করতে গেল, কিন্তু গোগলকে পুকুরে যেতে দেওয়া হলো না। অথচ গোগল তখন অ্যান্ডারসন ক্লাবে মোটামুটি সাঁতার শিখেছে। গোপাল কাকা বললেন, তুমি যেখানে সাঁতার শিখেছ তার সঙ্গে এখানকার পুকুরের অনেক তফাৎ। জল ভীষণ গভীর এখানে, আর কোনো বাঁধানো ঘাট নেই। তুমি সেই পুকুরে নামতে পারবে না। আমার সঙ্গে গিয়ে দেখে আসতে পারো। রঞ্জুরা অনেক আগে থেকে এসব পুকুরে স্নান করে সাঁতার কাটা শিখেছে। গোগল বাড়ি থেকে ২ মিনিটের পথ হেঁটে পুকুর ধারে গেল। বিরাট পুকুর, জল যেন কালো রং করা। রঞ্জু আর ২-৩ জন ছোট ছাড়া অধিকাংশই বড়রা স্নান করছিলেন। বাড়ি ফিরে গোগলকে টিউবওয়েলের জলে স্নান করতে হলো, কিন্তু গোগল একলা আলাদা খেতে কিছুতেই রাজি হলো না। মাও তাই বললেন, না না, বাড়ির সব ছেলে মেয়েদের সঙ্গেই গোগল খেতে বসবে। বিরাট বাড়ি, আর তার মধ্যে আবার নিচের একটা অংশকে বলা হয় রান্না বাড়ি। ২টো ঘরে শুধু রান্না হয়, আর বাকি ২টো বড় ঘরে খাওয়ার ব্যবস্থা। রান্নাবাড়ির পিছনেও একটা পুকুর আছে,
খোলা জানলা দিয়ে খেতে বসে সেই পুকুর দেখা যায়। আর খেতে খেতেই পুকুর ধারের বাগান থেকে নানা রকমের পাখির ডাক শোনা যায়। গোগল কখনো গ্রামের বাড়ির এমন প্রাকৃতিক পরিবেশে দিন কাটায়নি। সবাইকেই কলাপাতায় করে খেতে দেওয়া হলো। দুই জ্যাঠাইমার সঙ্গে মাও এসে সেখানে দাঁড়ালেন। গোগলের মনে হলো যেন নিমন্ত্রণ বাড়িতে খেতে বসেছে। খাবার পরেই মা বললেন, এই গোগল, অনেক ভোরে উঠেছ, এখন একটু ঘুমিয়ে নাও। বেলা 2টো বাজে, 4টের সময় উঠে আবার সকলের সঙ্গে প্রতিমা দেখতে যাবে। গোগল রঞ্জুদের দেখিয়ে জিজ্ঞেস করল, আর ওরাও কি ঘুমোতে যাবে? গোপাল কাকা বললেন, সবাইকেই এখন ঘুমোতে যেতে হবে। ভয় নেই, তোমাকে একলা ফেলে কেউ কোথাও যাবে না। গোগলকে অগত্যা দোতলায় শুতে যেতে হলো। কিন্তু ঘুম কোথায়? চোখে ঘুম নেই। শুয়ে শুয়ে পাখির ডাক শুনতে লাগলো আর ভাবতে লাগলো কখন 4টে বাজবে। তবে ঘুমটা এমনই জিনিস, গোগল জানতেই পারল না পাখির ডাক শুনতে শুনতে কখন ঘুম এসে ওর চোখে চেপে বসেছে। ঘুম যখন ভাঙল, গোগল ধড়মড়িয়ে উঠে বসলো। দেখলো খাটের একপাশে বাবা ঘুমোচ্ছেন, মা ঘরে নেই। গোগল খাট থেকে নামলো, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তখনও বেশ রোদ রয়েছে। ও ঘরের বাইরে গেল। কাকিমা কোথা থেকে এসে পড়লেন। জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ গোগল? গোগল বলল, রঞ্জুদের কাছে প্রতিমা দেখতে। কাকিমা বললেন, মাকে বলে যাও, এসো আমার সঙ্গে। বলে গোগলের হাত ধরে দোতলার বারান্দার একদিকে নিয়ে গেলেন। গোগলের কাছে বিরাট বাড়িটা একটা ধাঁধার মতো। বড় বারান্দার ধারে ধারে ঘর, আবার এক এক জায়গায় ভিতরে ফালি বারান্দা ঢুকে গিয়েছে, তার পাশেও ঘর। এত ঘর কেন? কত লোকই বা থাকে? এ যেন দুর্গের মতো মনে হয়। কাকিমা একটা ঘরের সামনে গোগলকে নিয়ে এলেন। গোগল দেখল বড় একটা ঘরে মা, 2 জ্যাঠাইমা ছাড়াও আরো কয়েকজন মহিলার সঙ্গে বসে কথাবার্তা বলছেন। গোগলকে দেখে বললেন, এ কি এর মধ্যেই উঠে পড়েছ? 4টেও বাজেনি বোধহয়। যাই হোক, তুমি জামা প্যান্ট বদলে নিচে যাও। গোগল তাই গেল। নিচে নেমে ঠাকুর দালানে গিয়ে দেখল রঞ্জু নেই, কিন্তু মেজ জ্যাঠামশাইয়ের ছেলে নন্টু আর নন্টুর বোন দীপা বসে আছে। আর গোগল অবাক হয়ে দেখল স্নান করতে যাবার আগে প্রতিমার যে রং দেখে গিয়েছিল তার তুলনায় এখন যেন সব ঠাকুরের গায়েই রং লাগানো হয়ে গিয়েছে, আর চালচিত্রের গায়ে সাদা রং লাগানো শেষ। নন্টু গোগলকে ডাকল। গোগল নন্টুর কাছে গিয়ে বসল। জিজ্ঞেস করল, রঞ্জু কোথায়? নন্টু বলতে পারল না। দীপা বলল, আমি জানি, রঞ্জুদা সেই পেয়ারা কাঠের গুলতিটা আনতে গেছে হরিভাই দাদার ছেলের কাছে। হরিভাই দাদার ছেলে কালনা থেকে গুলতির রবার আর চামড়া নিয়ে এসেছে। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল, সেটা কিরকম জিনিস? নন্টু বলল, তুমি গুলতি দেখনি কখনো? গোগল বলল, মনে হচ্ছে গল্পের বইয়ে পড়েছি, চোখে দেখিনি কখনো। নন্টু আর দীপা খুব অবাক হয়ে গেল। এই সময়েই রঞ্জু এসে উপস্থিত, কিন্তু হাতে তার গুলতি নেই। গোগল জিজ্ঞেস করল, তুমি গুলতি আনতে গেছিলে? রঞ্জু সন্দেহের চোখে নন্টু আর দীপার দিকে দেখল। বলল, না তো, সেটা এখনো তৈরিই হয়নি। গোগল বলল, হলে আমাকে দেখিও তো, আমি কখনো গুলতি দেখিনি। গোগলের কথা শুনে রঞ্জুও খুব অবাক হলো, কিন্তু সে বিষয়ে কিছু না জিজ্ঞেস করে সে বলল, বারোয়ারিতলার ঠাকুর দেখতে যাবে? গোগল বলল, যাব। তাহলে চলো ঘুরে আসি। গোগলের সঙ্গে নন্টু আর দীপাও উঠে দাঁড়ালো। রঞ্জু বলল, এই তোরা যাবি নে, আমি গোগলকে নিয়ে এক্ষুনি ঘুরে চলে আসব। নন্টু রাগ হয়ে গেল, বলল, আমি এক্ষুনি গিয়ে ঠাকুর কাকাকে সব বলে দেব। গোগল জানে এরা সবাই গোপাল কাকাকে ঠাকুর কাকা বলে। রঞ্জু নন্টুর কথায় কান না দিয়ে
গোগলের হাত ধরে ঠাকুর দালান থেকে নামতে নামতে বলল, যা বলগে যা, আমরা তো কোথাও দুষ্টুমি করতে যাচ্ছি নে। বাড়ির চত্বরের বাইরে রাস্তায় এসে গোগল জিজ্ঞেস করল, নন্টুকে সঙ্গে নিলে না কেন? রঞ্জু বলল, ও সব কথা গিয়ে বাড়িতে লাগিয়ে দেয়। বাবা কাকারা কেউ গুলতি চালানো পছন্দ করেন না। নন্টু দেখতে পেলে সব্বাইকে বলে দেবে। বলে সে জামাটা তুলে কোমরে গোঁজা গুলতিটা বের করে গোগলের হাতে দিল। এই যে, এই হচ্ছে গুলতি, তুমি কখনো দেখনি? গোগল সত্যি কখনো দেখেনি। ইংরেজি ওয়াই অক্ষরের মতো পেয়ারা কাঠ, ওর সঙ্গে ৮ ইঞ্চি চওড়া দুটো লম্বা রবার দুদিকে বাঁধা, আর রবার দুটোর মাঝখানে গোল একটা চামড়া ফুটো করে বাঁধা। রঞ্জু প্যান্টের পকেট থেকে ছোট ইটের টুকরো বের করে গোগলের হাত থেকে গুলতিটা নিল। চামড়ার মধ্যে টুকরোটা চেপে ধরে কাঠের গুলতি তুলে রবারে টান দিল, আর ইটের টুকরোটা গাছের দিকে ছুঁড়ে দিল। গোগল এই সামান্য ব্যাপারেই খুব অবাক আর মুগ্ধ হয়ে গেল। বলল, বাহ, এ দিয়ে তো তাহলে পাখিও মারা যায়। রঞ্জু বলল, যায় তো, তবে হাতের টিপ থাকা দরকার। নাও, এবার তুমি একটা ছোঁড়ো। বলে পকেট থেকে আর একটা ইটের টুকরো বের করে দিয়ে আবার বলল, এঁটেল মাটি দিয়ে গুলি তৈরি করে রোদে শুকিয়ে নিতে হয়, সেটা এখনো করে উঠতে পারিনি, পরে করে নেব। এখন এই দিয়েই গুলির কাজ চলবে। নাও, তুমি ছোঁড়ো। গোগল গুলতিটা বাগিয়ে ধরল। চামড়ার মধ্যে ইটের টুকরো গুজে চারপাশের গাছপালা দেখল, কোনো পাখি দেখা যায় কিনা। পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। রঞ্জু একটা গাছের গায়ে কাঠবেড়ালি দেখিয়ে বলল, ওই যে, ওটাকে তাক করো। গোগল কাঠবেড়ালিটাকে তাক করে রবার টেনে ছোঁড়ার আগেই কাঠবেড়ালি নিমেষে কোথায় হারিয়ে গেল। আর ইটের গুলি মোটেই ছুটে গেল না। রবারের ঝাপটায় জোর চোট লাগলো বাঁ হাতের বুড়ো আঙুলে। ব্যথায় ওর মুখটা বিকৃত হয়ে গেল। বুড়ো আঙুলটা লাল হয়ে উঠল। রঞ্জু বলল, ও প্রথম প্রথম ওরকম হয়, চালাতে শিখে গেলে আর লাগবে না। কিন্তু তোমার হাতে তো এখনই একটু ঠান্ডা জল ডলে দেওয়া দরকার। চলো, নদীর ধারেই বারোয়ারি তলা, সেখানে নদীর জল দিয়ে ধুয়ে ডলে দেব। দুজনেই প্রায় ছুটতে ছুটতে নদীর ধারে বারোয়ারি তলার মাঠে চলে এলো। রঞ্জু গোগলের হাত ধরে নদীর ধারে জলের কাছে নেমে গেল। জলে বেশ স্রোত। গোগল জানে এরকম চোট লাগলে বরফ লাগাতে পারলেই ভালো হয়, তবে নদীর জলও ঠান্ডা। হাত ডুবিয়ে বুড়ো আঙুলটা খানিকক্ষণ ঘষল। তারপরে দুজনেই উঠে এলো বারোয়ারি তলার মণ্ডপে। সেখানেও তখন শিল্পীরা প্রতিমার গায়ে রং লাগাচ্ছে। বারোয়ারি প্রতিমা বেশ বড়, কিন্তু দেখতে কেমন বেঢপ আর ঢ্যাঙা মতো দেখাচ্ছে, আর মুখের শ্রীও তেমন সুন্দর নয়। গোগল জিজ্ঞেস করল, কালই তো পঞ্চমী, এর মধ্যে এরা সব কাজ শেষ করবে কি করে? রঞ্জু বলল, আজ আর কাল সারা রাত কাজ হবে। ষষ্ঠীর দিন সকালবেলা দেখবে সব কাজ আর রং হয়ে গেছে। পঞ্চমীর রাত্রে ঘাম তেল লাগাবে। ঘাম তেল কি? গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল। রঞ্জু হেসে বলল, ঘাম তেল এক রকমের আঠা, অনেকটা ওই গোঁদের মতো, তবে আরো পাতলা। আর সেটা লাগালে প্রতিমার মুখ, অসুর, সিংহ সব চকচক করে। আর সকলের শেষে হয় চক্ষুদান। গোগল যত শোনে ততই অবাক হয়। জিজ্ঞেস করল, চক্ষুদানটা কি? রঞ্জু বলল, চক্ষুদান হলো চোখের মণি আঁকা। ওটা কিন্তু খুব কঠিন কাজ। একটু এদিক ওদিক হয়ে গেলেই প্রতিমার গজ চোখ বা ট্যারা হয়ে যেতে পারে। আর চোখের মণি আঁকা হয়ে গেলে প্রতিমাকে তখন জীবন্ত মনে হয়। গোগল অবাক হয়ে রঞ্জুর কথা শুনল। কত বিষয় ও জানে। ওর কলকাতার বন্ধুরাও এত সব কিছু জানে না। ও বলল, তোমরা কত কিছু জানো, আমি তো এসব কিছুই জানতাম না। কিন্তু তুমি তো অনেক বড় বড় ডাকাত ধরেছ শুনেছি। রঞ্জু বলল, প্রতিমার বিষয়ে জানাটা এমন কিছু কঠিন নয়।
আচ্ছা, তুমি কি করে ডাকাত ধরো? গোগল হেসে ফেলল, বলল, আমি কখনো ডাকাত ধরিনি। আমার চোখের সামনে এক একটা ঘটনা ঘটে, আর সেগুলো খুব অদ্ভুত। কি ঘটছে আর কেনই বা ঘটছে সেটা জানবার খুব ইচ্ছে হয়, আর তাতেই আমি জড়িয়ে পড়ি। আমি তো আর সত্যি গোয়েন্দা নই যে ডাকাতের পিছে ধাওয়া করব। যেমন ধরো, একবার দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে ফেরবার সময় ফার্স্ট ক্লাসের করিডোরে আমার চোখের সামনেই একজন আরেকজনকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলল। তারপরে লোকটা ভাবল, আমি যখন দেখে ফেলেছি তখন আমাকেও মেরে ফেলা দরকার, তা নইলে আমি সবাইকে বলে দেব। আর তাই তারা আমাকেই চুরি করেছিল। গোয়েন্দা অশোক ঠাকুরের নাম শুনেছ তো? রঞ্জু অবাক হয়ে শুনছিল, বলল, না তো। সেবার তো অশোক ঠাকুরই আমাকে বাঁচিয়েছিলেন। উনি কিন্তু খুব নামকরা গোয়েন্দা। দুজনে কথা বলতে বলতে বারোয়ারি তলা ছেড়ে জলঙ্গির তীর দিয়ে চলছিল। খানিকটা যাবার পরেই বাঁদিকে মোড় নিয়ে চোখে পড়ল বিরাট এক পুরনো দোতলা বাড়ি। বাড়ির গায়ে অনেকগুলো শিব মন্দির। বাড়িটা রঞ্জুদের বাড়ির থেকেও বড়। চারদিকে বেশ পুরনো পাঁচিল আর বিরাট সিংহ দরজা। সিংহ দরজাটার একটা পাল্লা বন্ধ, আর একটা খোলা পাল্লা দিয়ে ভেতরে দেখা যায়। মস্ত বড় চত্বরের ওপারে বড় থামওয়ালা লম্বা বারান্দা। বাড়ির ভিতরে যাবার দরজাটা খোলা, যেন সুড়ঙ্গের মতো দেখাচ্ছে। গোগল জিজ্ঞেস করল, এটা কি খালি বাড়ি? রঞ্জু বলল, না না, ভেতরে লোক আছে। এটা কিন্তু খুব বড় লোকের বাড়ি। এটাকে রাজবাড়ি বলা হয়। গত বছরও তো এ বাড়িতে দুর্গাপুজো হয়েছে, কিন্তু বাড়ির যিনি কর্তা তার মাথা খারাপ হয়ে গেছে। নাম রামরতন রায়। ওকে এখনো সবাই রায় রাজা বলে। উনি খুব ধার্মিক, গরিবদের অনেক দান ধ্যান করতেন। বুড়ো মানুষ, খুব ভালো লোক ছিলেন। আমাদের ডেকে খুব আদর করতেন। কি করে যে পাগল হয়ে গেলেন কে জানে। ওকে তো এখন ওপরের ওই চিলে কোঠায় আটকে রাখা হয়েছে, আর সেজন্যই তো এবছর থেকে পুজোও বন্ধ হয়ে গেছে। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করল, পাগল হয়ে যাবার পর তাকে দেখনি? রঞ্জু বলল, সামনে থেকে দেখিনি। ওই বাড়ির পিছন দিকে পুকুর ধারের উঁচু ঢিবিতে দাঁড়িয়ে ওকে চিলে কোঠার জানলায় দেখতে পেয়েছি। উনিও আমাদের দেখতে পান আর হাতছানি দিয়ে ডাকেন। আমরা দেখলেই পালিয়ে যাই। গোগল বলল, কেন পালিয়ে যাও? উনি হয়তো তোমাদের কিছু বলতে চান। রঞ্জু হেসে বলল, পাগল আবার কি বলবে? আর দেখলে ভয় হয় না? তাছাড়া ডাকলেই বা ওর কাছে যাব কি করে? তাহলে তো পাঁচিল ডিঙিয়ে চিলে কোঠার নিচে গিয়ে দাঁড়াতে হয়, কিন্তু তা তো হয় না। আর বাড়ির ভেতরে ঢুকেও ওর কাছে যাওয়া যায় না। ওকে সব সময়ই পাহারা দিয়ে রাখতে হয়, যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন। কেন, বেরোলে কি হবে? বাহ, কোথাও হারিয়ে যেতে পারেন। পাগল কি কিছু বিশ্বাস আছে? হয়তো মারধরি করবেন। গোগল জিজ্ঞেস করল, ওর কে আছে? এক ছেলে আছে, ওই আমাদের ঠাকুর কাকার বয়সী। রামগোপাল রায় তার নাম। তার বউ আর ছেলে মেয়েও আছে। এক ছেলে তো আমাদের সঙ্গে স্কুলেই পড়ে, ওর নাম রামকুমার। আমরা কুমার বলে ডাকি। কুমারও কি বলে ঠাকুরদা পাগল? হ্যাঁ, বলে তো। ঠাকুরদা এক এক সময় নাকি খুব চিৎকার করেন আর দরজায় জোরে জোরে ধাক্কা মারেন। কুমারদের তো কাছে যেতেই দেওয়া হয় না। গোগলের খুব কৌতূহল হলো। বলল, চলো তো, পেছনের পুকুরের সেই ঢিবির ওপরে যাই, দেখি ওকে দেখা যায় কিনা। রঞ্জু রায়বাড়ির বিরাট চৌহদ্দির পাঁচিলের ধার দিয়ে ঘুরে পিছনের পুকুর ধারের ঢিবির ওপর উঠল। গোগলকে আঙুল দিয়ে চিলে কোঠার খোলা জানলাটা দেখালো। গোগল দেখল জানলায় কেউ দাঁড়িয়ে নেই। জানলাটার দুপাশেই গাছ, ফাঁক দিয়ে পুরো জানলাটা দেখা যায়। গোগল বলল, কই, ওকে তো দেখা যাচ্ছে না। সব সময় দেখা যায় না, এক এক সময় দেখা যায়। রঞ্জু বলল। তারপর কি ভেবে আবার বলল, আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, তাহলে উনি হয়তো জানলায় আসতে পারেন।
বলেই খুব জোরে চিৎকার করে নন্টুর নাম ধরে ডাকতে লাগলো। এই রকম কয়েকবার ডাকার পরেই দেখা গেল জানলায় একটা মূর্তি ভেসে উঠল। দূর থেকেও বোঝা গেল তার মুখে সাদা গোঁফ আর দাড়ি, মাথার সাদা চুলগুলোও বড় বড়, মুখ চোখ পরিষ্কার দেখা যায় না। উনি রঞ্জু আর গোপালকে দেখে জানলার বাইরে হাত বের করে হাতছানি দিয়ে ডাকলেন, আর ঘাড়টাও বাঁকালেন। রঞ্জু বলল, দেখেছো? গোগল এত অবাক হয়ে গেল যেন ওর গলায় কথা ফুটতে চায় না। কোনো রকমে বলল, হুম, দেখেছি। এবার চলো পালিয়ে যাই। কেন পালাবো কেন? তোমার ভয় করছে না? ভয় করবে কেন? উনি তো কত দূরে, ওই ওপরের চিলে কোঠায়। ওখান থেকে তো আর আমাদের ধরতে আসতে পারবেন না। না, তবু আমার কেমন ভয় করে। আমার কিন্তু মনে হচ্ছে উনি কিছু বলতে চান। ওখানে চিলে কোঠার নিচে যাওয়া যায় না? রঞ্জু খপ করে গোগলের হাত চেপে ধরে বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? কুমারের বাবা ভীষণ রাগী লোক, টের পেলে আর আস্ত রাখবেন না। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। এই বলে একরকম জোর করেই গোগলকে টেনে নিয়ে চলল। গোগল ঢিবি থেকে নামবার আগে একবার চিলেকোঠার জানলার দিকে দেখল। রায়রাজা তখনও জানলায় দাঁড়িয়ে হাতছানি দিচ্ছিলেন। ইতিমধ্যে দুদিন কেটে গেল। পুজো আর ঢাকের বাজনায় গোপাল কাকাদের বাড়ি জমজমাট। ওদের আরও আত্মীয় স্বজন এসেছেন, বাড়ি ভর্তি লোক। গোগল সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দল বেঁধে গ্রামে ঘুরতেও যায়। কখনো রঞ্জুর সঙ্গে দুজনে দুটো সাইকেলে চেপে বেড়ায়। কিন্তু গোগলের চোখের সামনে সেই চিলেকোঠার জানলা আর সেই সাদা দাড়িগোঁফওয়ালা মুখটা থেকে থেকেই ভেসে ওঠে। হাতছানি দেখতে পায় আর ভাবে, পাগলে কি ওরকম হাতছানি দিতে পারে? ওর মনে সেই সন্দেহটাই থেকে গিয়েছে, উনি বোধহয় পাগল নন, কিছু বলতে চান। অথচ এসব কথা রঞ্জু বা কারোকে বলে কোনো লাভ নেই। নবমী পুজোর দিন পর্যন্ত গোগল পুজো নিয়েই মেতে রইল। দশমীর দিন সকালবেলা ও সকলের চোখ ফাঁকি দিয়ে রঞ্জুর গুলতিটা নিয়ে বেরিয়ে পড়ল। রঞ্জু কিছু মাটির গুলি তৈরি করেছিল, সেগুলো শুকিয়ে বেশ শক্ত হয়েছে। সেই গুলিও কিছু পকেটে পুরে নিল। তারপর পথ চিনে চিনে ঠিক সেই রায়বাড়ির পিছনে পুকুর ধারের ঢিবির ওপরে গিয়ে দাঁড়ালো। দেখল জানলায় কেউ নেই। গোগল ইতিমধ্যে গুলতি চালাতে শিখে গিয়েছিল। ও জানলা লক্ষ্য করে গুলতিটা দিয়ে একটা গুলি ছুঁড়ল, কিন্তু গুলিটা জানলা পর্যন্ত পৌঁছলো না। ও আর একবার যতটা সম্ভব এবার জোরে টেনে আর একটা গুলি ছুঁড়ল। সেটা জানলার কাছে গাছে গিয়ে লাগলো। কোনো কাজই হলো না। মনটা দমে গেল। বুঝতে পারল গুলতির গুলি ছুঁড়ে ও জানলায় মারতে পারবে না। রঞ্জুর চিৎকারের কথা মনে পড়ল, কিন্তু চিৎকার করতে ওর ভয় হলো, পাছে কেউ শুনে এদিকে এসে পড়ে। গোগল কি করবে সাত পাঁচ ভাবছে। এই সময় হঠাৎ দেখা গেল জানলায় সেই সাদা দাড়িগোঁফ ভর্তি মুখটা। মিনিট খানেক দাঁড়িয়ে রইলেন, তারপর হাতছানি দিয়ে ডাকলেন। গোগল ঢিবির সামনের দিকে এগিয়ে গেল। রামরতন রায়, যাকে রায় রাজা বলা হয়, তিনি জানলা দিয়ে হাত বাড়িয়ে আঙুলের ইশারায় পাঁচিলের একদিকে বারে বারে দেখাতে লাগলেন। গোগল সেদিকে তাকিয়ে দেখল উনি একটা গাছের দিকে দেখাচ্ছেন। গাছটা পাঁচিলের গায়ে, তার একটা মোটা ডাল পাঁচিলের ওপারে বাড়ির মধ্যে গিয়ে পড়েছে। গোগল রায়রাজার ইশারাটা বুঝল। তিনি ওকে সেই গাছ বেয়ে পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকতে বলছেন। গোগল হাত তুলে ইশারা করল ও যাচ্ছে। তারপরে গুলতিটা প্যান্টের কোমরে গুঁজে ঢিবি থেকে নেমে এলো। তখন আর জানলাটা দেখতে পাচ্ছে না, কিন্তু গাছটা ঠিক চিনতে পারল। ওর পায়ে ছিল স্যান্ডেল। স্যান্ডেল জোড়া খুলে গাছের ওপরে উঠল। পাঁচিলটা খুব উঁচু নয়। পাঁচিলের ওপরে উঠতেই চিলেকোঠার জানলাটা আবার চোখে পড়ল।
রায়রাজা সেখানে দাঁড়িয়ে হাতের ইশারায় গাছের ডাল বেয়ে নেমে আসতে বললেন। গোগল এখন রায়রাজার মুখটা অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছে। ওকে মোটেই পাগল বলে মনে হচ্ছে না, বরং বেশ স্বাভাবিক আর খুব সাবধানী। গোগল বাড়িটার দিকে দেখল। পিছন দিকে দরজা জানলা অধিকাংশই বন্ধ। গোটা দুয়েক জানলা খোলা রয়েছে, লোকজন কারোকে দেখা যাচ্ছে না। গোগল ভেতরে নিচের দিকে হেলে পড়া ডাল ধরে ধরে নেমে এলো। মুখ তুলে রায়রাজার দিকে দেখল। তিনি ইশারায় জানলার নিচে আসতে বললেন। গোগল ঘাসের ওপর দিয়ে নিঃশব্দে জানলার নিচে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরেই একটা মুখবন্ধ খাম ওর পায়ের কাছে পড়ল। ও খামটা তুলে নিয়ে অবাক হয়ে দেখল গোপাল কাকার বরদা শ্রী দুলাল ভট্টাচার্যের নাম লেখা রয়েছে। ও ওপর দিকে তাকালো, দেখল রায়রাজা ওকে তাড়াতাড়ি চিঠিটা পকেটে রাখতে ইশারা করছেন আর তাড়াতাড়ি চলে যেতে বলছেন। গোগলের বুক পকেটে খামটা ধরল না, প্যান্টের পকেটে ঢুকিয়ে দিল। তাড়াতাড়ি এগিয়ে গেল পাঁচিলের সেই হেলে পড়া গাছের ডালের দিকে। সেটা ধরে উঠতে না উঠতেই পিছনে পুরুষের গলা শোনা গেল। এই, কে রে তুই? হ্যাঁ, কে? গোগলের বুকের মধ্যে ধড়াস করে উঠল। ও পিছন দিকে না তাকিয়ে কোনো রকমে পাঁচিলের ওপরে উঠল। তখন বাড়ির ভিতর চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। কে একটা ছেলে বাড়ির পিছন দিকে ঢুকেছিল, শিগগির ওকে পাকড়াও কর, যেমন করে হোক ধরা চাই। গোগল পিছন দিকে দেখল একজন লাঠিধারী ওর দিকেই ছুটে আসছে। ও বাইরের ডাল ধরে ঝুলে পড়ল, কিন্তু বেয়ে নামবার সময় পেল না। প্রায় 7 ফুট ওপর থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিল। কোন দিকে দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে কিছুই জানে না, কেবল প্রাণপণে ছুটছে। পায়ের স্যান্ডেল জোড়া পড়েই রইল। কেবল শুনতে পেল, কোথায় গেল? হ্যাঁ, কোন দিকে? তোরা সব বসে বসে গিলিস আর ঘুমোস, এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। গোগল হঠাৎ দেখল ও নদীর ধারে এসে পড়েছে, কিন্তু দাঁড়াবার উপায় নেই। সামনে যে রাস্তা পেল সেই রাস্তা ধরেই ছুটতে লাগলো। ছুটতে ছুটতে এক সময় রেল লাইনের ধারে লেভেল ক্রসিং এর সামনে এসে পড়ল। দেখল ও স্টেশনের কাছে এসে পড়েছে। তার মানে একেবারে উল্টো দিকে এসে পড়েছে। দরদর করে ঘামছে গোগল, আর বুকের মধ্যে ধকধক করছে। কেবল একটাই সান্ত্বনা, এদিকে ওকে কেউ তাড়া করে আসেনি। তবুও লেভেল ক্রসিং পেরিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে দেখল খামটা ঠিকই আছে। গোগলের আশেপাশে 2-4 জন লোক, কেউ ওকে তেমন লক্ষ্য করে দেখল না। আর ও তখন অবাক হয়ে ভাবছে, রায়রাজা খামটার ওপরে দুলাল ভট্টাচার্য নাম লিখেছেন কেন? সেই জন্যই কি উনি রঞ্জুকে দেখলেই ডাকতেন? গোগল খামটা বের করল, আবার দেখল শুধু শ্রী দুলাল ভট্টাচার্যই লেখা নেই, আরও লেখা আছে BA BL, কালনা কোর্টের উকিল। তার মানে রঞ্জুর বাবাকেই খামটা পাঠানো হয়েছে। গোগল সামনেই পায়ের শব্দে চমকে উঠল। তাড়াতাড়ি খামটা প্যান্টের পকেটে পুরে ফেলল। দেখল একটি সাধারণ চাষি মানুষ মাথায় বোঝা নিয়ে পাশ দিয়ে চলে গেল। কিন্তু গোগল এখন ফিরবে কেমন করে? এতক্ষণে গোপাল কাকার বাড়িতেও নিশ্চয়ই ওকে খোঁজাখুঁজি শুরু হয়ে গিয়েছে। ও প্ল্যাটফর্ম থেকে রাস্তার দিকে দেখল 2-4 জন লোক যাতায়াত করছে। লাঠি হাতে কারোকেই ছুটে আসতে দেখা যাচ্ছে না। তবু গোগল আধ ঘন্টার মতো স্টেশনে কাটিয়ে দিল। এক সময় বেলের ঘন্টা বেজে উঠতেই ও আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে এলো। লেভেল ক্রসিং এর কাছে আসতেই দেখল একটা রিক্সা দাঁড়িয়ে আছে। চালকটির মুখ চেনা। প্রথম দিন এই রিক্সাতে চেপেই গোগল গোপাল কাকাদের বাড়ি গিয়েছিল। রিক্সা চালকও গোগলের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি সেদিনকে ওই গোপাল বাবুর সঙ্গে কলকাতা থেকে এসেছিলে না? গোগল বলল, হ্যাঁ, আসলে আমি ভুল করে স্টেশনে এসে পড়েছি, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? রিক্সা চালক চিন্তিত হয়ে বলল, কিন্তু এই ট্রেনে যে আমার প্যাসেঞ্জার আসছে, আগে থেকে কথা হয়ে রয়েছে। গোগল করুণ মুখ করে বলল, বাড়িতে সবাই ভাবছে
আমি তো চীনে যেতে পারবো না। রিক্সা চালক কি একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা চলো, ট্রেনটা আসবার আগে তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি কিনা দেখি। গোগল লাফিয়ে রিকশায় উঠে বসল। রিক্সা চালক জোর কদমে রিক্সা চালালো। গোগল কেবল সামনের দিকে দেখছে। রায়রাজার বাড়ির লোকেরা কেউ রাস্তা আগলে আছে কিনা কে জানে। বিশেষ করে একজন ওকে স্পষ্ট দেখতে পেয়েছে। সে নিশ্চয়ই ওকে চিনতে পারবে। রিকশা এত জোরে ছুটছিল, গোগলকে দুদিকে শক্ত করে ধরতে হলো। খারাপ রাস্তার ঝাঁকুনিতে পড়ে যাওয়া বিচিত্র নয়। রিকশা যখন বাঁদিকে ছুটল, তখন দেখল দুজন লাঠি হাতে লোক সোজা রাস্তা থেকে এদিকেই ছুটে আসছে। গোগলের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। শুনতে পেল একজন বলছে, এই এই ছেলেটা নাকি? আর একজন জবাব দিল, হ্যাঁ তাই যেন মনে হচ্ছে। গোগলের বুকের মধ্যে ধড়াস করে উঠল। শুনতে পেল, এই রিকশা, দাঁড়া তো। গোগল বলল, একদম দাঁড়াবেন না, জোরে ছুটুন। রিকশা চালক ওর কথাই রাখলো। লোক দুটো তখন পিছনে পিছনে ছুটে আসছে আর চিৎকার করছে, এই রিকশা, দাঁড়া বলছি। রিকশা যখন গোপাল কাকাদের বাড়ির চত্বরের সামনে, লোক দুটো তখন রিকশার পিছনটা টেনে ধরল। গোগল এক লাফ দিয়ে নেমে একেবারে বাড়ির মধ্যে ছুটে গেল। আর অনেকে হৈ হৈ করে উঠল, এই যে গোগল এসেছে, গোগল এসেছে। গোগল ছুটতে ছুটতে একেবারে দোতলায়। গোপাল কাকা, বাবা ও আরো কয়েকজন ছুটে ওপরে গেলেন। গোগল ঘরের মধ্যে ঢুকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গোপাল কাকা জিজ্ঞেস করলেন, কি হয়েছে গোগল, তুমি কোথায় গেছলে? আর তোমার মুখ এত লাল কেন? এ হে, ঘেমে জল হয়ে গেছো যে। রঞ্জু বলে উঠল, গোগল নিশ্চয়ই পাগল রায়রাজার কাছে গেছিল। গোগল তখনও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতেই বলল, হ্যাঁ, উনি চিলেকোঠার জানলা দিয়ে বড় জ্যাঠামশাইকে একটা চিঠি দিয়েছেন, আমি সেটা নিয়ে এসেছি। গোপাল কাকা বললেন, আশ্চর্য, যেখানে তুমি সেখানেই একটা ঘটনা। মা বললেন, এটাই তো আমার অশান্তি। এই সময়ে বড় জ্যাঠামশাই এলেন। গোগল প্যান্টের পকেট থেকে খামটা বের করে তার হাতে দিল। তিনি অবাক হয়ে খামটা নিলেন। ঘরের মধ্যে তখন মা, বাবা, গোপাল কাকা, দুই জ্যাঠাইমা, কাকিমা অনেকে দাঁড়িয়ে আছেন। বড় জ্যাঠামশাই খামের ওপর চোখ বুলিয়ে বন্ধ মুখ ছিঁড়লেন। একটি কাগজ বের করে ভাঁজ খুলে সবাইকে শুনিয়ে পড়লেন। শ্রীমান দুলাল ভট্টাচার্য, স্নেহভাজনেষু বাবা দুলাল, আমি বিশেষ সুযোগের সন্ধানে আছি, কি প্রকারে এই চিঠি তোমাকে পাঠাইব। ঈশ্বর সুযোগ দিলে তবেই পাঠাইতে পারিব, তবু লিখিয়া রাখিলাম। আমি পাগল এই রকম প্রচার করা হইয়াছে। ইহা আমার পুত্র রামগোপালের একটি ষড়যন্ত্র মাত্র। তাহার অতিহীন ও দুষ্ট প্রকৃতির কথা তোমরা গ্রামবাসীগণ কিঞ্চিত অবগত আছো। সম্পত্তির বিষয় লইয়া তাহার সঙ্গে আমার ঘোরতর মতভেদের কারণেই সে আমাকে পাগল বলিয়া সকলের নিকট প্রচার করিয়া একরকম কারাবাসেই বন্দী করিয়াছে। সব সময়েই আমাকে দিয়া যাবতীয় সম্পত্তি তাহার নামে লিখাইয়া লইবার জন্য নানা প্রকার পীড়ন করিতেছে ও ভয় দেখাইতেছে। এমতাবস্থায় আমি তোমার মারফত কালনার মহকুমা শাসকের নিকট একটি আবেদনপত্র পাঠাইতেছি। তুমি পত্র পাইবা মাত্র মহকুমা শাসকের হাতে আমার আবেদনপত্রটি পৌঁছাইবার ব্যবস্থা করিবে, নচেত আমার সমূহ বিপদ। আশা করি আমার কথা রাখিবে। ইতি আশীর্বাদান্তে রামরতন কাকা। সকলের মুখ দিয়ে বিস্ময়সূচক শব্দ বেরোলো। বড় জ্যাঠামশাই আর একটি কাগজ বের করলেন। সেটিরও ভাঁজ খুলে পড়লেন। মাননীয় মহকুমা শাসক মহাশয় সমীপেষু, কালনা, বর্ধমান। মহাশয়, আমি গ্রামনিবাসী শ্রী রামরতন রায় আপনার শরণাপন্ন হইয়া জানাইতেছি, আমার একমাত্র পুত্র সম্পত্তির পূর্ণ অধিকার দাবি করিয়া
আমার দ্বারা উইল লেখাইয়া লইতে চেষ্টা করিতেছে। সে আমাকে পাগল প্রচার করিয়া গৃহবন্দী করিয়া রাখিয়াছে। সে অত্যন্ত হীনচেতা ও দুষ্ট প্রকৃতির মানুষ। নিজের সন্তান সম্পর্কে বাধ্য হইয়া এইসব সত্য কথা আমাকে লিখিতে হইতেছে। সে আমাকে নানা রকম পীড়ন করিতেছে ও মৃত্যু ভয় দেখাইতেছে। আপনি অবিলম্বে আমাকে মুক্ত না করিলে হয়তো আমাকে এই জগৎ হইতে বিদায় লইতে হইবে। অতএব আমার বিশেষ আবেদন, আমাকে রক্ষার ব্যবস্থা করুন এবং আমার সম্পত্তি বিষয়ে আপনার সমক্ষেই আমি আমার দানপত্র লিখিতে ইচ্ছা করি। জানিবেন আমি অতি বিপদগ্রস্ত, বিলম্ব করিবেন না। ইতি নমস্কারান্তে ভবদীয় শ্রী রামরতন রায়। বড় জ্যাঠামশাইয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি গোগলকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি সাহসের সঙ্গে একটা বড় কাজ করেছ। আমাকে এখনই কালনায় যেতে হবে। যদিও আজ ছুটির দিন, তবু আমাকে যেতেই হবে। হয়তো এসডিও কালনাতেই আছেন। ব্যাপারটা অত্যন্ত গুরুতর। গোপাল কাকা বললেন, আজ কেন যাবেন? আজ তো বিজয়া দশমী। বাড়িতে আজ বিসর্জন। আপনি গেলে কি চলে? বড় জ্যাঠামশাই বললেন, আর আমি না গেলে রামরতন কাকার হয়তো জীবন বিসর্জন হয়ে যাবে, এটা মনে রেখো। এখনই ট্রেন আছে, আমি চলি। বড় জ্যাঠাইমা বললেন, কিছু খেয়ে নাও আর সঙ্গে কারোকে নিয়ে যাও। বড় জ্যাঠামশাই বললেন, তা যাব। তোমরা বাড়িতে বিজয়া দশমীর যা কিছু অনুষ্ঠান সবই করো। আমি কোথায় গেছি এসব কথা যেন প্রচার না হয়, খুব সাবধান। আর গোগলকে একেবারে ঘরের বাইরে যেতে দেবে না। কোথায় যে কি বিপদ ঘটবে কিছুই বলা যায় না। সকলেই গোগলের দিকে তাকালেন। মেজ জ্যাঠাইমা গোগলকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, আমাদের প্রাণ থাকতে গোগলকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। বিজয়া দশমীর দিন বাড়িতে কেমন একটা বিপদের ছায়া ও বিষণ্ণতা নেমে এলো। বড় জ্যাঠামশাই হরিভাই এবং আরও 2 জন লোকসহ চলে গিয়েছেন। এদিকে বিকালেই বিসর্জনের বাজনা বেজে উঠল। গোগলকে নিচে নামতে দেওয়া হয়নি। ও দোতলার জানলা থেকেই সব দেখছে। বাড়ির এবং পাড়ার মহিলারা সবাই দুর্গাকে বরণ করলেন। তাতেই সন্ধে হয়ে গেল। তারপরে প্রতিমাকে ঠাকুর দালানের বাইরে নিয়ে আসা হলো। অন্ধকারে আলো জ্বলে উঠল। গোপাল কাকা এবং তার দাদা, ছোট ভাই এবং আরও অনেকে প্রতিমাকে বিরাট বাঁশের চালিতে করে কাঁধে তুলল। একসঙ্গে তখন অনেক ঢাক বাজছে। রঞ্জুরা সবাই বিসর্জনে গেল। খুব মন খারাপ হয়ে গেল। শুনল প্রতিমা নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে নদীতে বিসর্জন দেওয়া হবে। ও কখনো বিসর্জন দেখেনি, কিন্তু ওর যাওয়ার কোনো উপায় নেই। প্রতিমা নিয়ে চলে যাবার পরে বাড়িটা যেন শূন্য হয়ে গেল। ঠাকুর দালানে একটা প্রদীপ জ্বলছে। চারদিকে যেন একটা নিস্তব্ধতা নেমে এলো। এই সময় 3টে গুন্ডা মতো লোক মুখে কালো কাপড় বেঁধে লাঠি হাতে বাড়ির দরজায় এলো। তারা বাড়ির ভেতরে ঢুকে চিৎকার করে বলল, কলকাতা থেকে কে একটা ছেলে এসেছে, তাকে আমরা চাই। বাড়িতে তখন একজন পুরুষও নেই। বড় জ্যাঠাইমা দোতলার সিঁড়ির দরজা বন্ধ করে দিলেন। ঝিয়েরা কান্না জুড়ে দিল। মেজ জ্যাঠাইমা ওপর থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কে? 3 জনের একজন বলল, সে আমরা যেই হই, কলকাতা থেকে আপনাদের বাড়িতে যে ছেলেটি এসেছে তার নাম গোগল তো, তাকে আমরা চাই। মেজ জ্যাঠাইমা বললেন, কেন চাও? লোকটা কর্কশ স্বরে বলল, সেসব কথা পরে হবে, আগে তাকে বের করে দিন। মেজ জ্যাঠাইমা বললেন, আচ্ছা দিচ্ছি, তোমরা ওপরে উঠো না, নিচেই অপেক্ষা করো। বলে তিনি ছুটে একটা ঘরের মধ্যে গেলেন। সেখান থেকে বন্দুক বের করে তার মধ্যে গুলি ভরে বারান্দায় বেরিয়ে এলেন। রাশভারী গলায় বললেন, তোমরা যদি এখনই না চলে যাও তাহলে আমি কিন্তু গুলি চালাবো, তোমাদের মাথা উড়িয়ে দেব। লোক 3টি নিচের উঠোনে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। গোগলকে তখন একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে।
কিন্তু ও সবই শুনতে পাচ্ছে। একটি লোক বলল, আপনার বন্দুকে কটা গুলি আছে? আপনি কি বন্দুক চালাতে পারবেন? হ্যাঁ, আমরা জানি আমাদের মিছিমিছি ভয় দেখাচ্ছেন। আমরা দোতলায় উঠছি। লোকটার কথা শেষ না হতেই মেজ জ্যাঠাইমা উঠোনের একপাশে গুলি ছুঁড়লেন। লোক তিনটে লাফিয়ে দরজার কাছে সরে গেল। মেজ জ্যাঠাইমা বললেন, এখনো ভালো চাও তো সরে পড়ো, নইলে এবার তোমাদের মাথা তাক করে গুলি করব। বলেই আবার দরজার চৌকাঠে একটা গুলি করলেন। ওরে বাবা, এই যে রায়বাঘিনী! একটা লোক বলে উঠল, আর তিনজনেই ছুট দিল। এদিকে বন্দুকের শব্দ শুনে কিছু লোক বাড়ির দিকে ছুটে এলো। লোক তিনটে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালালো। মেজ জ্যাঠাইমা উপর থেকে চিৎকার করে ঘটনা সব বললেন। অমনি সবাই হৈ হৈ রই রই করে ছুটল। গোপাল কাকাও বিসর্জন শেষ করে বাড়ি ফিরলেন। একটু পরেই হরিভাই এসে খবর দিল, এসডিও পুলিশ বাহিনী নিয়ে রায়বাড়ি ঘিরে ফেলেছেন। তখন গোগলকে ঘর থেকে বের করা হলো, আর বাড়িতে বিজয়া দশমীর আনন্দ শুরু হলো। ঘণ্টাখানেক পরে এসডিও, বড় জ্যাঠামশাই এবং স্বয়ং রায়রাজা এলেন। তিনি গোগলকে দেখতে চাইলেন। গোগল কাছে আসা মাত্র তিনি তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখে জল। ধরা গলায় বললেন, দাদু, তুমি আমাকে মুক্ত করেছ, প্রাণে বাঁচিয়েছ দাদু। মা দুর্গা তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তোমার মতো সাহসী ছেলে না হলে আমি আর বাইরের জগতে আসতে পারতাম না। সে দৃশ্য দেখে সকলের মুখেই হাসি ফুটল, অথচ চোখে সকলের জল। এসডিও কাছে এসে গোগলের মাথায় হাত দিয়ে বললেন, তোমার মতো সাহসী ছেলে আজ দেশে দরকার। তুমি একটি অমূল্য প্রাণ বাঁচিয়েছ। গোপাল কাকা বললেন, আজ আমরা দুর্গা মাইকি জয় বলবো, আর তার সঙ্গে গোগলের জয় বলবো। বলো, জয় গোগলের জয়। সব ছেলে মেয়ে একসঙ্গে ধ্বনি দিল, জয় গোগলের জয়। বলেই সবাই গোগলের সঙ্গে কোলাকুলি করার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি আরম্ভ করে দিল। গোগল তখন গুরুজনদের প্রণাম করতে ব্যস্ত, যদিও সবাই ওকে বুকে জড়িয়ে ধরতেই চাইছেন।